নমস্কার দর্শক, আজকে একটি বিশেষ হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করব, যার নাম হলো আর্সেনিকাম আয়োডেটাম, যাকে সংক্ষেপে বলা হচ্ছে আর্স আয়োড বা আয়োডিন অব আর্সেনিক ASI3। এই মেডিসিনটি একটি ডিপ অ্যাক্টিং পলিক্রেট মেডিসিন। ক্লিনিকে ওয়াইড রেঞ্জে এই আর্স আয়োড ব্যবহার করা হয়, যেমন সিওপিডি, ক্রনিক অ্যালার্জিক রাইনাইটিস, ক্রনিক nasal catarrh, chronic sinusitis, লিউকোরিয়া, টিউমার, এপিথেলিওমা, chronic debilitating condition, chronic weakness ইত্যাদি ইত্যাদি বহু কারণে এই আর্স আয়োডকে ব্যবহার করা হয়। আর্সেনিকাম আয়োডেটামের যে পিকুলিয়ার ক্যারেক্টার দেখে আমরা এই রেমেডিটাকে সিলেক্ট করতে পারি, সেটি হলো মিউকাস মেমব্রেনের ক্যারেক্টার। স্টমাক সিমটমস, ডক্টর এইচ নাকিভেল এই আর্স আয়োডকে পালমোনারি টিউবারকুলোসিসের জন্য উনি সাকসেসফুল ভাবে ব্যবহার করতেন, অথবা যে সকল পেশেন্টের মধ্যে পালমোনারি টিউবারকুলোসিসের মতো সিমটম দেখা দিত, সেই সকল পেশেন্টের ক্ষেত্রে উনি ব্যবহার করতেন। আর্সেনিকাম আয়োডেটামের প্রুভিং এর মধ্যে আমরা যদি দেখি, আয়োডিনের থেকে আর্সেনিকাম অ্যালবামের সিমটম কিন্তু অনেক বেশি। শ্বাসকষ্ট রোগীদের শ্বাসকষ্ট বৃদ্ধি পায় শুয়ে পড়ার পর, এবং শ্বাসকষ্ট রোগীদের প্রচুর পরিমাণ মুখ দিয়ে লাংস থেকে সেলেসার নিঃসরণ হয়, এবং সেলেসার কালার হলো ইয়েলো গ্রিনিশ টাইপের কালার, হলদে সবজি টাইপের কালার। সেই মিউকাস নিঃসরণ হওয়ার পর পেশেন্টের শ্বাসকষ্ট কিছুটা কমে। ডক্টর কেন্ট ওনার শরীরের উপর এই আর্স আয়োডকে প্রুভিং করেন। প্রুভিং করার পর একটি ক্যারেক্টারিস্টিক সিমটম সেই প্রুভিংয়ে উঠে আসে, সেটি হলো পেশেন্টের মিউকাস মেমব্রেনের ক্যারেক্টার হলো মধুর মতো, হানি লাইক, মধুর মতো ঘনত্ব এবং মধুর মতো কালার। সেটা যে পার্ট থেকেই বেরোক, চোখ থেকে হতে পারে, নাক থেকে হতে পারে, লাংস থেকে হতে পারে, বা মেয়েদের লিউকোরিয়ার ক্যারেক্টার হতে পারে, বা ছেলেদের জেনিটাল অর্গানের ডিজিজের ক্ষেত্রেও এটাও হতে পারে। সো এই সিমটমটি ডক্টর কেন্টের কাছে খুব ক্যারেক্টারিস্টিক ছিল এবং ইম্পর্টেন্ট বলে উনি মনে করেন। আর্স আয়োডের আরেকটি বিশেষ পিকুলিয়ার গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার আছে মিউকাস মেমব্রেন, সেটা হলো করোসিভ লাইক, অ্যাসিডিক লাইক ক্যারেক্টার, এক্সকোরিয়েটিং লাইক ক্যারেক্টার। অর্থাৎ যে স্থান থেকে মিউকাস মেমব্রেন ডিসচার্জ হবে, নিঃসরণ হবে, সেই স্থানকে এই মিউকাস মেমব্রেনটি এমনই অ্যাসিডিক হয় যে সেই স্থানকে ক্ষয়প্রাপ্ত করবে, সেই স্থানটি হেজে যাবে, এবং যে পার্ট দিয়ে মিউকাস মেমব্রেনটি ফ্লো হবে সেই পার্টকেও এক্সকোরিয়েট করে ফেলবে, সেই পার্টটাকেও কিছুটা ইনফ্লামেশন তৈরি করে দেবে। এই একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টার হলো আর্স আয়োডের। সেই মিউকাস মেমব্রেন যে কোনো স্থান থেকেই হোক, যদি নাকের সেলেসার কথা আপনি বলেন, তাহলে নাকটি লাল, ভেতর নাসারন্ধ্রের ভেতরটা লাল হয়ে যাবে। যদি অ্যাকুট ক্যারেক্টার হয়, তবে যখন পেশেন্টের ঠান্ডা লাগবে তখন পেশেন্টের নাসারন্ধ্রের ভেতরটা জ্বলবে, লাল হয়ে যাবে। সর্দি নাকের বাইরে থেকে যেখানে পড়ছে সেখানটা পেশেন্টের রুমাল দিয়ে মুছতে মুছতে সেখানটা হেজে যাবে, লাল হয়ে যাবে, পেশেন্টের জ্বালা করবে, পেশেন্টের ব্যথা হয়ে যাবে 1-2 দিন পর। সেটা অ্যাকুট ক্ষেত্র হতে পারে বা ক্রনিক ক্ষেত্র সেটা হতে পারে। এই সিমটম লিউকোরিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য, এই সিমটম গনোরিয়াল ডিসচার্জের ক্ষেত্রেও প্রযোজ্য। এটা একটি ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টার হলো আর্স আয়োডের। আবার আর্স আয়োডের অ্যাবডোমিনাল সিমটমও খুব ইম্পর্টেন্ট। ক্রনিক গ্যাস্ট্রাইটিস, ক্রনিক অ্যাসিডিটি, ফ্ল্যাটুলেন্স এর কারণেও এই আর্স আয়োড ব্যবহার করা হয়। গ্যাস্ট্রাইটিস কারণের পেশেন্ট খাওয়ার পর তাদের কিন্তু 5-10 মিনিট পর বমি বমি ভাব হয় এবং অনেক সময় বমি হয়ে যায়। বমিতে চরম টক দুর্গন্ধ থাকে। যে মেঝে বা যে স্থানে তার বমি
পড়ে থাকে সেই স্থানটি সাদা হয়ে যায় অ্যাসিডের কারণে। এটা আর্থ্রায়েডের খুব একটি পিকুলিয়ার ক্যারেক্টার। গ্যাস্ট্রাইটিস কারণে এপিগ্যাস্ট্রিয়াম রিজিয়ানে পেশেন্টের পেন হয়, উষ্ণ উষ্ণ গরম জল খেলে সেই পেন রিলিফ পায়। এবার আমি কিছু গুরুত্বপূর্ণ পার্টিকুলার সিমটমস সম্বন্ধে আলোচনা করব। যে আলোচনাটা না করলে আর্স আয়োড এই মেডিসিনটা অসম্পূর্ণ থেকে যাবে। প্রথমে হেড সিমটম দিয়ে শুরু করি। মাথা ঘোরার জন্য খুব ভালো একটি মেডিসিন হলো এই আর্স আয়োড। এই মাথা ঘোরা এই রোগটা দেখা যায় বয়স্ক লোকেদের মধ্যে। হাঁটতে চলতে গেলে পা টলমল করে, ডান দিকে বাঁ দিকে তারা ব্যালেন্স হারিয়ে ফেলেন। মাথা ঘোরার জন্য, বয়স্ক লোকেদের মাথা ঘোরার জন্য আর্স আয়োড খুব ভালো কাজ করে। এবার আমি আলোচনা করব রেসপিরেটরি সিমটম সম্বন্ধে। আমি জেনারেটিসতে আলোচনা করেছি যে আর্স আয়োডের মিউকাস মেমব্রেনের ক্যারেক্টার সম্বন্ধে, কিন্তু দেখুন শুকনো কাশিতেও এই আর্স আয়োড কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। এই শুকনো কাশির এক্সাইটিং ফ্যাক্টর কি? এই শীতকালে কেউ যদি ফোর্সফুলি বাইক নিয়ে মধ্যরাত্রে, অধিক রাত্রে ঠান্ডা বাতাসের মধ্য দিয়ে যদি যায়, কেউ যদি ঠান্ডা বাতাসে এক্সপোজার হয়, তার ফলে যদি কাশি হয়, আর্স আয়োড কিন্তু খুব ভালো কাজ করে। সেলেসা, নাকের সেলেসা শুকিয়ে যায়, লাংসের সেলেসা শুকিয়ে যায়, শুকনো কাশি হয়, সে কাশি বৃদ্ধি হয় মাঝরাত থেকে, মাঝরাতে শুয়ে পড়ার পর। কাশতে গেলে পেশেন্টের গলায় এবং বুকের ভেতরে জ্বালা করে। কাশতে গেলে পেশেন্ট বুক ধরে কাশে, ব্যথা হয়। শোয়ার পর মাঝরাতে পেশেন্টের নাক বন্ধ হয়ে যায়। পালমোনারি টিউবারকুলোসিসের ক্ষেত্রে, প্লুরিসের ক্ষেত্রে, ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে অথবা কোনো পেশেন্টের মধ্যে যদি টিউবারকুলারের মতো সিমটম দেখা যায়, সেক্ষেত্রে আর্স আয়োড কিন্তু ব্যবহার করা যেতে পারে যদি সিমটম সিমিলারিটি হয়। আর্স আয়োডের মিউকাস মেমব্রেনের ক্যারেক্টারের কথা আমি আগে বলেছি, সেইটা অবশ্যই আমাদের কিন্তু নজরে আনতে হবে। পেশেন্টের কাশি হয়, কাশির সঙ্গে প্রচুর পরিমাণে মিউকাস ওঠে বুক থেকে। সেই মিউকাসের রং হলো ইয়েলো গ্রিনিশ কালারের ক্যারেক্টার, ইয়েলো গ্রিনিশ কালারের হয়, হলদে সবজি কালারের হয়, এবং পেশেন্ট বুক ধরে কাশে। কাশার সময় পেশেন্টের বুকের ভেতরে জ্বালা জ্বালা ব্যথা করে, ব্যথাটা হবে হচ্ছে জ্বালাপূর্ণ, বার্নিং পেন। এই ক্যারেক্টার যদি পাওয়া যায় তবে কিন্তু আর্স আয়োড ব্যবহার করলে খুব উত্তম ফল পাওয়া যায়। এবার আমি আর্স আয়োডের স্কিন সিমটম সম্বন্ধে আলোচনা করব। আর্স আয়োডের স্কিন সিমটম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডার্মাটাইটিস, লিম্ফোমা, এপিথেলিওমা, ইস্থাইমোসিস, সোরিয়াসিসের জন্য আর্স আয়োড কিন্তু সাকসেসফুলভাবে ব্যবহার করা হয়। একজিমার ক্ষেত্রে পেশেন্টের তীব্রতর চুলকানি হয় এবং মাছের আঁশের মতো আঁশ ওঠে। যে স্থান থেকে আঁশ উঠছে সেখানে রক্ত বেরিয়ে আসে, কষ বের হয় এবং তীব্রতর জ্বালা পোড়া করে। এই একজিমার চুলকানি বৃদ্ধি হয় মাঝরাত থেকে, মিডনাইট অ্যাগ্রাভেশন দেখা যায়। আবার সোরিয়াসিসের ক্ষেত্রে সিমটমটা কিছুটা আলাদা হয়, কারণ সোরিয়াসিস এবং একজিমা দুটো কিন্তু একটু আলাদা রোগ। সোরিয়াসিস ড্রাই হয়, এই সোরিয়াসিসের পেশেন্টদের স্কিন ড্রাই হয় এবং মাছের আঁশের মতো আঁশ ওঠে। সোরিয়াসিস পেশেন্টদের ইচিং, চুলকানি মাঝরাত থেকে বৃদ্ধি হয়। তবে এক্ষেত্রে আর্সেনিকাম অ্যালবাম, বেসিলিনাম, টিউবারকুলিনাম বোভিনাম, সালফার ইত্যাদি মেডিসিনের সঙ্গে কিন্তু ডিফারেন্সিয়েশন করা উচিত। না, সঠিক সিমটম সিমিলারিটি না করলে পেশেন্টের কোনো রেজাল্ট হবে না। ঠান্ডা বাতাসে ঘোরার পর
কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খাওয়ার পর যদি পেশেন্টের লিন গ্ল্যান্ড ফোলে সেক্ষেত্রে আর্স আয়োড খুব ভালো রেজাল্ট দেয়। তবে সেক্ষেত্রে এই সকল ক্ষেত্রে আর্সেনিকাম অ্যালবাম, বেলাডোনা ইত্যাদি মেডিসিনের সঙ্গে ডিফারেন্সিয়েশন করে সঠিক রেমেডিটা কিন্তু প্রয়োগ করতে হবে। এবার আমি আর্স আয়োডের অ্যাগ্রাভেশন অ্যামেলিয়ারেশনের কথা বলবো। কোন কোন ফ্যাক্টরে পেশেন্টের ডিজিজ সিমটম বাড়ে এবং কমে। ঠান্ডা বাতাসে এক্সপোজার হলে, ঠান্ডা বাতাসে ঘোরাফেরা করলে, ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ঠান্ডা খাদ্যদ্রব্য খেলে, বাসি ফ্রিজের বাসি খাবার খেলে এই আর্স আয়োডের সিমটম বৃদ্ধি পায়। গরম ঘরে চলে আসলে, কম্বলের তলায়, লেপের তলায় গেলে সিমটম এর তীব্রতা কমে, অ্যামেলিয়ারেশন হয়। আর্স আয়োড পেশেন্ট কিন্তু ফিজিক্যালি উইক হয়, মেন্টাল রেস্টলেস এদের মধ্যে লক্ষ্য করা যায়। সামান্যতম কাজ করলে এদের শরীরে দুর্বলতা চলে আসে, ভাইটাল ফ্রাস্ট্রেশন লক্ষ্য করা যায়। এবার আমি আর্স আয়োডের ডোজ এবং পটেন্সি সম্বন্ধে আলোচনা করব। দেখুন, ডোজ এবং পটেন্সি কিন্তু পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। আর্স আয়োড 6 অ্যাকুট কেসে ব্যবহার করা যায়, 30 পটেন্সিও অ্যাকুট কেসে ব্যবহার করা যায়। ক্রনিক কেসের জন্য আর্সেনিকাম আয়োডেটাম 200 1 m আরও উচ্চতর পটেন্সি ব্যবহার করা যেতে পারে। আর যে সকল ডাক্তাররা 50 মিলিসিমাল পটেন্সি ব্যবহার করছেন 0/1 থেকে শুরু করে 0/10 15 কেস অনুযায়ী ব্যবহার করতে পারে। কেন ডোজ এবং পটেন্সি নির্দিষ্টভাবে পেশেন্ট না দেখে কিন্তু বলা উচিত নয় এবং সম্ভাবনা নয়। দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।